মেয়েদের জীবনে দাওয়াতটা এখন মনে হয় হাজবেন্ড ছাড়া একদম ইনকমপ্লিট। যেখানেই দাওয়াতে যান না কেন হাজবেন্ড পাশে থাকলে অনেক বেশি প্রায়োরিটি পাবেন। আর শুধু তাই না, নিজের কমফোর্ট জোন তো আছেই। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি একটি দাওয়াতে গিয়েছিলাম, সেই ব্লগটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ওই দিন যেহেতু দাওয়াতে যাব তাই একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম। আমার মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছি। ওখান থেকে আসার পর আমার মেয়েটা বারবার বলছিল ওর নাকি বড় গাড়িটা আর ভালো লাগে না, ওকে যেন ওর ছোট গাড়িটা বের করে দেই। ছোটবেলার গাড়িতে আমার মেয়েটাকে বসানোর পর আমি ফার্স্ট ফিল করলাম আসলেই তো আমার মেয়েটা কত বড় হয়ে গিয়েছে। কিভাবে হলো? আমার এখনো মনে হয় এই তো সেদিন আমি হসপিটাল থেকে ওকে বাসায় নিয়ে আসছি, কিভাবে এত দ্রুত এই দিনগুলো চলে গেল। যাই হোক, ওই দিন ভাবছিলাম লাল টুকটুকে বউ সাজবো, তাই রেড কালার ড্রেস চুজ করেছিলাম পরে যাবো বলে। বাট লাস্ট মোমেন্টে পড়তে পারলাম না, কারণ আমার বোন বারবার না করছিল আমি যেন ওর সাথে ম্যাচিং করেই পড়ি। সো আমাদের দুই বোনের একটা ম্যাচিং করা ড্রেস পরে ফেললাম। ড্রেসের সাথে ম্যাচিং করে আমি আবার হিজাবও নিয়েছিলাম। রেডি হওয়ার পর আমরা দুই বোন মিলে আবার আয়নার সামনে একটু ঢঙ্গ করে নিছি। রেডি হওয়ার পর ভাবলাম আমার চুড়ি পরা উচিত। এই চুড়িগুলো আমার অনেক পছন্দের। গত বছর আমার হাজবেন্ড যখন দেশে এসেছিল তখন আমার দাওয়াতি শেষ হচ্ছিল না, তখন এই চুড়িগুলো অনেক বেশি পরেছিলাম। এখন আবার অনেকদিন পরে পরলাম। যাওয়ার সময় আমার বোন আবার একটু দোকানে গিয়েছিল, ও নাকি কফি খাবে। এই দুপুরবেলা তো কফি খাওয়ার আমার কোনো ইচ্ছেই ছিল না, আর ওখানে ব্ল্যাক কফি ছিল না, যেটা এখন আমি অ্যাভয়েডই করছি। গাড়িতে বসে একটু পরে দেখি আমার মেয়ে ঘুমাই গেছে, আর আমার বোনটা কি জানে বলতেছিল একা একা। আমি আমার বোনকে বারবার জিজ্ঞেস করতেছিলাম আমাকে নতুন বউ লাগছে কিনা। হাজবেন্ড পাশে না থাকলে কখনোই নতুন বউ লাগে না, নিজের কাছেও যেন কেমন একা একা লাগে। ওদের বাড়িতে যাওয়ার আগে অনেক দূর হেঁটে যেতে হয় মাটির রাস্তায়। আমরা অনেক লেট করে গিয়েছিলাম, ভেবেছিলাম মানুষ থাকবে না, কিন্তু গিয়ে দেখি অনেক মানুষই আছে এখনো। তারপর আমরা চলে যাই চারপাশটা ঘুরে দেখতে। সেখান থেকে এসে আবার খাবার টেবিলে বসে যাই। আমি আসলে খাবার নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম, কারণ আমি মাংস খেতে পারবো না, আমার অনেক বেশি অ্যালার্জি। সেই সাথে আমার যেদিনই আমি মাংস খাই সে তারপর দিনই হচ্ছে আমার মুখে একদম ব্রণ ফুটে যায়। এই জন্যই আমি যাবো না ভেবেছিলাম, কিন্তু আমার ভাইগুলো বারবার দেশের বাইরে থেকে কল করছিল, তাদের কথা রাখতেই আমি গিয়েছিলাম। আমার কাকি আবার জোরাজোরি করে আমাকে মাংস খাওয়াই দিছে, যার গিফট হিসেবে আমি একটা পিম্পলও পেয়ে গিয়েছি আসার পরপরই। আপনি দেশের যে প্রান্তেই যান না কেন, যে অনুষ্ঠানে অ্যাটেন্ড করেন না কেন, বাচ্চাকে তো অবশ্যই খাওয়াতে হবে। আর আমার মতো যে মারা আছে যাদের বাচ্চারা খেতে চায় না নিজের হাতে, তাদের তো কষ্টের কোনো শেষই নেই। আমি আমার মেয়েকে নিয়ে খেতে পারবো না, তাই কাকি অনেকক্ষণ আমার মেয়েকে রাখছে, দেন আমার মেয়েকে দিয়ে দিয়েছে আমি যেন ঘরে বসে ভালো করে ওকে খাওয়াই নেই। খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাই ছাদে, ওদের ছাদটা ঘুরে দেখবো আর কিছু ছবি তুলবো। মেয়েকে খাওয়ানোর চাপে আমি দই খাইনি, আর আমি দই অনেক বেশি পছন্দ করি। সো কাকি আমাকে ছাদে এসে দইটা দিয়ে গিয়েছে। আমি আবার ওকে দিয়ে দেখছিলাম এখনো মানুষ আছে কিনা, কারণ আমরা চলে যাব। বারবার আমি আমার বোনকে আর মেয়েকে বলছিলাম আসো আমরা চলে যাই, ওরা আমাকে পাত্তাই দিচ্ছিল না। ওরা ওদের মতো খেলছিল, ছবি তুলছিল, বাট আমার ভালো লাগছিল না। আর হ্যাঁ, আমরা কিন্তু একা যাইনি, আমাদের আব্বু আম্মু গিয়েছিল, বাট তারা আগে গিয়েছিল, তারা আবার আগেই চলে আসছে। আরেকটা কথা বলি, আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি আর কখনোই এই চ্যানেলে কোনো ব্লগ আপলোড দিব না বা কোনো ভিডিওসও কখনোই করব না। এই জন্য গত সপ্তাহে আপনারা কোনো ব্লগ আমার চ্যানেলে দেখেনও নাই। আমার গত ব্লগে এত ভালো ভিউজ হয়, ভাবলাম আবার ব্লগটা স্টার্ট করি, দেখি শেষটা কেমন হয়। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখেছেন বা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, ওদের বাসা থেকে এসে পিঠা খেতে বসে গেছি, আমার ভাই পিঠা এনে দিছিল। ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।